গল্পটির প্রথম পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। প্রথম পর্বটি যদি না শুনে থাকেন তাহলে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেটি শুনুন। আর প্রথম পর্ব শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। যাই হোক, আমি চন্দননগরে কুঞ্জের সঙ্গে দেখা করতে চললাম। চন্দননগরের প্রান্তে বিস্তীর্ণ মাঠে বেদেরা ডেরা ফেলেছে। দেখলাম যে তারা একেবারেই স্বাধীন নয়। কয়েকজন বন্দরবাজ তাদের পাহারা দিচ্ছে। তারা আর ইচ্ছে মতো যাতায়াত করতে পারছে না। মাঠে ঢুকতেই সামনে কয়েকজন বালককে দেখলাম। একজন কয়েকটা ভেড়া চড়াচ্ছিল। দু একজনকে কুঞ্জের কথা জিজ্ঞাসা করতেই ছুটে পালালো। বুঝলাম যে আমার উপস্থিতিতে ডেরায় চাপা গোলমাল শুরু হয়েছে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছি। এমন সময় ছোট কাপড়ের তাঁবু থেকে কিছু সেলাই করতে করতে কুঞ্জ বেরোলো। মুহূর্তেই তার চোখ আমার উপর গিয়ে পড়ল। সে মৃদু হাসি হেসে কাছে এলো। আমি জিজ্ঞাসা করলাম, ভালো আছো তো কুঞ্জ? আসুন। তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কোনো দরকার আছে? হ্যাঁ, একটা বিশেষ দরকার আছে। আসুন, আপনি একটু দাঁড়ান, আমি বসবার কিছু আনি। বসুন। আমি বসলাম। কুঞ্জ মাথা নিচু করে গাছের একটা পাতা নিয়ে টুকরো টুকরো করতে লাগলো। বসো। কুঞ্জ বসলো, মাথা নিচু করেই রইল, কিছু বলল না। একটা কাজে তোমার কাছে এসেছি। বলো। আমি সেদিন ভিকরাজকে ধরেছি, শুনেছ বোধ হয়? হ্যাঁ, শুনেছি। তুমি খবর না দিলে ধরতে পারতাম না। ওরা সে কথা জানে না, তবে ওরা বিকরাজকেও চেনে না। লোচনকে সবাই খুব ভালোবাসতো না? এখন ওরা তোমাকেই মানে? ওরা আমাকে ভালোবাসে। আর সেই বজ্জাত মেয়েটা কি বলে? ভয়ে কিছু বলে না বোধহয়, তবে আমার ওপর খুব রেগে আছে, আমি নিশ্চিত। তার সঙ্গে কি লোচনের এখনো যোগাযোগ আছে? না, আমি তার ওপর নজর রেখেছি, কিছু জানতে পারিনি। ঘোড়াটা আছে? হ্যাঁ, আছে। তাহলে লোচনের কোনো খবর নেই? না, বোধহয় আর সেই দেশে নেই। যাক সে কথা। তোমার সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। আমার কথা? আমার কথা কি জানতে চান? কুঞ্জ, তুমি তো ইদানিং আমার সঙ্গে এভাবে কথা বলতে না। আমি তো সেই রকমই কথা বলছি। না, সেরকম বলছি না। তুমি তো আমাকে আসুন বসুন এসব বলতে না। যেমন বলবেন সেই রকম। আবার সেই? কি বলবো? বলুন, বলো। হ্যাঁ, এই রকম। আগে যেরকম কথা বলতে তেমনই বলো। তেমনই বলবো। কুঞ্জ, তোমার নিজের সম্বন্ধে দু একটা কথা জানতে চাই। নিজের বিষয়ে আমি কিছুই জানি না। যেদিন মুর্শিদাবাদে তোমার ডেরায় গিয়েছিলাম, লোচন বলেছিল তোমার মা বেঁধেছিলেন, কিন্তু বাবা লালা। এটা কি সত্যি? ছোটবেলার কিছুই মনে নেই। মা বাবাকেও কখনো দেখিনি। তবে এক লালার কাছে ছিলাম। তিনি আমাকে খুব ভালোবাসতেন। তিনিই মাস্টার রেখে বাংলা পড়া শিখিয়েছিলেন। আমি স্নেহে তার মুখ তুলে চুমু খেলাম। সে চোখ বুঝল। তারপর ক্লান্ত হয়ে আমার কাঁধে মাথা রেখে ঢলে পড়ল। আমি তাকে বুকে জড়িয়ে ধরে তার কপালে চুল সরাতে লাগলাম। আমার বয়স তখন 25-এর বেশি নয়, তারও 15 হয়নি। দুটি তরুণ প্রাণ স্বাভাবিক নিয়মেই দুটো ছোট নদীর মতো মিলেছিল। সেই স্রোত কেই বা থামাবে? কতক্ষণ এভাবে কেটেছে হয়তো জানি না। আমি ভয়ে ভয়ে বললাম, কুঞ্জ, রাগ করলে? সে কিছু বলল না। আমি আবার তাকে টেনে নিয়ে বললাম, রাগ করলে ক্ষমা করো। সে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় গাছের আড়াল থেকে খলখল করে হাসির শব্দ শোনা গেল। আমি সঙ্গে সঙ্গে কুঞ্জকে ছেড়ে দিলাম। আমি কি বলবো? আমাকে ছাড়ুন। আমাকে ক্ষমা করুন। আমি 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 ছেলে মানুষ। আমি অন্যায় করেছি। কাল আপনি আমায় ঘৃণা করবেন। আমি তোমাকে ঘৃণা করব কেন? তুমি কি করেছো? আমায় আজ ক্ষমা করুন। মাথার ভেতরটা কেমন করছে। এমন আনন্দ আমি আমি এর আগে কখনো পাইনি। আমি গরিব, বেদের মেয়ে, কিছু বুঝি না। আজ আপনি চলে যান, না হলে হয়তো আমি পাগল হয়ে যাব। আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। তার হাতটা ছেড়ে দিলাম। সে দ্রুত চলে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আবার সেই হাসি কানে এলো। ঘুরে তাকিয়ে দেখলাম যে কেউ নেই। দেখলাম অন্ধকার নেমেছে। আমি বাড়ির দিকে ফিরে চললাম।
পেছন থেকে কেউ যেন আমাকে অনুসরণ করছে। হঠাৎ অন্ধকারে দেখলাম যে একখানা হাত আর হাতে ধারালো ছোরা, আর কেউ একজন সেই হাতটা চেপে ধরে রয়েছে। এক মুহূর্ত দেরি হলে ছোরাটা আমার পিঠে ঢুকে যেত। শরীরটা ঘামে ভিজে গেল। আমার জোর ছিল বলেই আমি তাকে তুলে ধরলাম। সেই পাজি মেয়েটা। ক্রোধে আমি তাকে চেপে ধরলাম। সে চিৎকার করলো, আর তখনই পেছন থেকে কুঞ্জ বলল, প্রাণে মারবেন না। কে কুঞ্জ? তুমি আবার আমার প্রাণ বাঁচালে। তুমি হাত না ধরলে ছোড়াটা আমার পিঠে ঢুকে যেত। এ আপনাকে অনুসরণ করছিল, তাই সন্দেহ হয়েছিল, আমি পিছু নিয়েছিলাম। আমি ছোড়াটা কেড়ে না নিলে এ তোমাকেও মারত। তাহলে আমার উপকারই হতো। এ জীবনে লাভ কি? একে থানায় নিয়ে যাব। ফাঁসি হোক না হোক দীপান্তর তো হবেই। আমি তার হাতটা শক্ত করে ধরে রাখলাম। তখন রাসমণি বিকট স্বরে কুঞ্জকে বলল, পোড়ার মুখী, এ রাসমণি দীপান্তর গেলে তুই চিরকাল বেদের মেয়ে হয়েই থেকে যাবি। এ কি বলছে? বোধহয় তোর মা বাবা কথাটা জানে। হ্যাঁ, দে না আমায় দীপান্তর। ও এক পয়সাও পাবে না, ও ভিখারি বেদে। তুই কুঞ্জের বাপ মা কে তা জানিস? হ্যাঁ, বলবো না? ওর রক্ত না দেখে ছাড়বো না। আমি তোমার কি করেছি? কি করেছিস? তুই আমার লোচনকে ভুলিয়ে নিয়েছিস। এত বছর তার সেবা করেছি, আর সে তোকে বিয়ে করবে? লোচন আমাকে বিয়ে করবে? এত সাহস তার? গোলমাল মিটলেই সে আসবে, তোকে বিয়ে করবে, তোর বাবার টাকা নেবে, আমায় তাড়াবে। তার কথায় তোকে খুন করতে যাচ্ছিলাম। সে বলেছে তুই বেঁচে থাকলে সে ফিরতে পারবে না। রাসমণি আরও বকতে লাগলো। আমিও ধমক দিয়ে থামালাম। কুঞ্জকে বললাম, চলো ডেরায় ফিরে যাই। এর কাছে অনেক কথা জানতে হবে। সত্যি বললে ছাড়বো, না হলে পুলিশের হাতে দেব। আমি রাসমণিকে টেনে নিয়ে চললাম। ছোড়াটাও তুলে নিলাম। কুঞ্জ নীরবে আমাদের পিছু নিল। আমি ডেরায় ফিরে এসে একখানি পত্র থানায় পাঠালাম। বললাম, যাও, এই পত্রটা এখনই থানায় দাও। আজ রাতেই যেন কলকাতার ফতে আলী দারোগার কাছে এটা পৌঁছয়। ঘাটে আমার নৌকো আছে, তাদের একজনকে একটা লণ্ঠন নিয়ে এখানে আসতে বলেছে। আমার এখানকার কাজ সেরে তারপর আমি নৌকোয় যাব। এইসব ব্যাপারে বেদিরা আমাকে পুলিশের লোক বলে মনে করল। আমিও কিছুটা তাদের ভাবভঙ্গিতে বুঝিয়ে দিলাম। কুঞ্জ সবাইকে বলল, ইনি পুলিশের লোক, সেই ডাকাতির সন্ধান করছেন। লোচন, বিকরাজ আর এই রাসমণি ইকে খানা নৌকা আটকিয়ে রাখে। রাসমণি এর সম্বন্ধে অনেক মিথ্যা কথা বলেছে। আজ ইনি আমার কাছে লোচনের সন্ধান দিতে এসেছেন। আমরা চোর ডাকাত নই। সবাই এক বাক্যে বলে উঠল যে না, কখনোই নয়। লোচনই চোর ডাকাত ছিল। সে আমাদের দল ছেড়ে গেছে, ভালোই হয়েছে। আমরা তার কথা কিছুই জানি না। আবার সকলে বলল যে আমরা কিছুই জানি না, আমরা কিছুই জানি না। এই রাসমণি জানে। এই লোচনের পরামর্শে এর পিঠে ছোড়া মারতে গিয়েছিল। এই দেখো, এই সেই ছোড়া। আমি সন্দেহ করে এর পেছনে গিয়ে এর হাত ধরি, না হলে একে খুন করত। এই কথা শুনে সকলেই রাসমণিকে গালাগালি দিতে লাগলো। কেউ কেউ আবার তাকে জীবন্ত পুড়িয়ে মারার ব্যবস্থা করলো। ইনি ওকে কি জিজ্ঞাসা করবেন? তোমরা যে যার ডেরায় যাও, কাল সব শুনতে পাবে। সকলের অনিচ্ছা সত্ত্বেও সে সেখান থেকে চলে গেল। আর আমি তখন রাসমণির দিকে ফিরলাম। আমি তাকে যেখানে টেনে এনে ফেলেছিলাম সেইখানেই পড়ে নানা ভঙ্গিতে রাগ প্রকাশ করছিল। কুঞ্জ বলল, আমার ঘরের ভিতর এসে বসবেন, আসুন। এখন আর কুঞ্জ সেই সন্ধ্যাকালের লজ্জা প্রেমভরা বালিকা নয়। সে আবার বেদিনী হয়ে গিয়েছে। রাসমণিকে আমাদের সামনে বসালাম। রাসমণির দিকে রোষকায়িত চোখে চেয়ে বললাম, এই, জেলে যাবি নাকি সব বলবি? কি বলবো? দেখ, আমি যা জিজ্ঞাসা করব তার যদি সঠিক সঠিক উত্তর দিস, তাহলে তোকে পুলিশে দেব না, বরং টাকা দিয়ে তোকে অন্য দেশে পাঠিয়ে দেব। কর না, কি জিজ্ঞেস করবি? লোচন কোথায়? জানি না, সে তার ঘোড়া নিয়ে চলে গেছে। ঘোড়া নিয়ে গেছে? সে কি? কখন? এইমাত্র। মিথ্যে কথা। সত্যি মিথ্যে, দেখকে যা। সে নিজে এসেছিল? না, ছোঁড়াকে দিয়ে বলে পাঠিয়েছিল। সে ঘোড়াকে সন্ধ্যার আগে মাঠে চড়াতে নিয়ে গিয়েছিল, আর আসেনি। আমার প্রাণটা ভয়ে কেঁপে উঠল। আমি বুঝলাম যে আজ রাতে এতক্ষণে হয়তো কোথাও ডাকাতি হচ্ছে। উপায় নেই, আমি এখান থেকেই বা কী করব? নিশ্চয়ই সেই বালকও লোচনের সঙ্গে গিয়েছে। সে জানে, নইলে সে কাউকে তার সন্ধান বলে দেবে।
আমি রাসমণিকে জিজ্ঞাসা করলাম, লোচন তোকে আমায় ছোড়া মারতে কখন শিখিয়েছিল? যেদিন জঙ্গলে এসেছিল। কতদিন হলো? অত কথা আমি জানি না। রাসমণি, তুই এইমাত্র যা বললি তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তুই জানিস যে কুঞ্জের মা বাবা কে। যদি সত্যি করে বলিস তাহলে তোকে ছেড়ে দেব, আর 100 টাকা বকশিসও পাবি। 100? লোচনও অনেক টাকা পাবে, তবে লোচন যখন ওকে বিয়ে করবে বলেছে তখন সে যাতে টাকা না পায় তাই করব। লোচন ধরা পড়লেই জেলে যাবে, টাকা পাবে না। আমি যদি বলি আমায় ছেড়ে দেবে? হ্যাঁ, কিন্তু এদেশে থাকতে পাবি না। কি জানি, এর আগে তুই যদি আবার ছোড়া চালাস, তোকে কি আর বিশ্বাস আছে? কোন দেশে যাব? যে দেশে তুই যেতে চাইবি। তাহলে ফৈজাবাদে যাব। সেখানে কেন? সেখানে আমার বোন এক বাইজির কাছে চাকরি করে। তাই হবে। আমি মনে করলাম রাসমণি এখন কুঞ্জের পূর্ব ইতিহাস বলবে। কুঞ্জও নিশ্চয়ই তাই ভেবেছিল, কারণ সে সরে গিয়ে তার কাছে গিয়ে বসল। কিন্তু রাসমণি নানাভাবে লোচনকে অনর্গল গালি দিতে লাগলো। রাসমণি, চুপ। এখন সহজে বলবি নাকি থানায় যখন বেত লাগবে তখন বলবি? না না, বলি। হ্যাঁ, ভালো মানুষ হয়ে যা জানিস সব বল। নদে জেলা থেকে আমরা এই মেয়েটিকে চুরি করে আনি। লোচন চিরকাল চোর, আমাকেও চোর বানিয়েছিল। নদে জেলার কার মেয়ে? অত মনে নেই। চুরি করে নিয়েই সেই রাতেই আমরা ডেরা তুলে নিয়ে গিয়েছিলাম। কোন গ্রাম? নাম কি? মনে করে দেখ তো। গ্রামটার নাম মনে হচ্ছে কি ডাঙ্গা। কুঞ্জের বয়স তখন কত ছিল? 2-3 বছর হবে। কেন চুরি করেছিলি? ও, এরকম অনেক চুরি করতাম। কেন? ফুটফুটে মেয়ে হলে পশ্চিমে অনেক দামে বিক্রি হতো। লোচনের এই ব্যবসা ছিল? আর কত মেয়ে চুরি করেছিলিস? আর মোটে একটা। তারপর কড়াকড়ি হওয়ায় লোচন ব্যবসা ছেড়ে দেয়। ডাকাতি শুরু করে? তা জানি না। তুই ভিকরাজকে চিনিস? চিনি না, সেই তো মেয়েটাকে কিনেছিল। তাহলে ভিকরাজকে লোচন অনেকদিন ধরেই চেনে। চেনে না, বরাবর একসঙ্গে কারবার করছে। কি কারবার করে? সব কি আমায় বলে? তুই লোচনের সঙ্গে অনেক দিনই আছিস। অনেক কাল। সে আমাকে বছর কতক হলো বিয়ে করেছে। এখন আমি পুরনো হয়েছি কি না, আমায় আর পছন্দ হয় না। আমি দেখলাম রাসমণি যা বলছে তা সব বলছে না। তাকে জিজ্ঞাসা করলেও সে বলবে না। সুতরাং আজ রাতে তাকে বিরক্ত করাটা ঠিক নয়। তবে আমি ভাবলাম যে একে এখানে রেখে যাওয়াটা উচিত কিনা। আমি কুঞ্জের দিকে ফিরে বললাম, কুঞ্জ, আমি এই রাক্ষসীকে বিশ্বাস করি না। একে যতক্ষণ না ফয়দাবাদের লোক দিয়ে পৌঁছে দিচ্ছি ততক্ষণ আমি নিশ্চিন্ত হতে পারবো না। এ যতই বলুক, এ আবার হয় আমাকে না হলে তোমাকে খুন করবার চেষ্টা করবে। আমি একথা কুঞ্জের কানে কানে বললাম। রাসমণি শুনতেও পেল না, শুধু কটকট করে আমাদের দিকে চেয়ে রইল। আমি তা কুঞ্জকে দেখালাম। নিচু স্বরে বললাম, দেখেছো কীরকম রেগে রয়েছে? সুযোগ পেলেই আমাদের দংশন করবে। আপনার থাকার চেয়ে আমি আজ রাতে একে পাহারায় রাখবো। আমি ঘুমোবো না। আমার এই ডেরায় থাকবে, কোনো ভয় নেই। কাল সকালে আপনি এসে একে ফয়জাবাদে পাঠিয়ে দেবেন। কেন কুঞ্জ আমাকে ডেরায় থাকতে দিতে চায় না তা আমি বুঝতে পারলাম না। তাই তাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম। সে বাধা দিয়ে বলল, আপনি যান, ভয় নেই, আমি পাহারায় থাকবো। তবু আমি ইতস্তত করছি দেখে কুঞ্জ একটু রাগের স্বরেই বলল, আমাকে কি বিশ্বাস হয় না? না 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 না, ভুল বুঝেছ। যাই হোক, আমি চললাম, কাল সকালেই আসব। একটু অপেক্ষা করুন, সঙ্গে লোক দিই, পথে লোচন থাকতে পারে। কুঞ্জ তার বিশ্বাসী 2 লোককে ডাকল। তারা একটা আলো নিয়ে আমার সঙ্গে চলল। আমি ক্লান্ত ও পরিশ্রান্ত ছিলাম। নৌকোয় এসেই শুয়ে পড়লাম। আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম তা আমার নিজেরও মনে নেই। হঠাৎ চিৎকারে আমার ঘুম ভাঙল। আমি চমকে উঠে বসলাম। কোথায় শুয়েছিলাম প্রথমে কিছুই বুঝতে পারলাম না। পরে দেখলাম যে আমি গঙ্গার ওপরে নৌকায় রয়েছি। তখন গতরাত্রের সব কথাই আমার মনে পড়ল। দেখলাম ফতে আলী ঘাটে দাঁড়িয়ে আমাকে ডাকছেন। চারিদিকে বেশ রোদ উঠেছে। বেলাও বোধহয় 8টা হয়েছে। আমি নৌকোর বাইরে এলাম। তিনি বলে উঠলেন,
ব্যাপার কি তোমার জন্য আমাকে পাগল হতে হবে দেখছি। আমি নৌকো থেকে নেমে তার কাছে গিয়ে তাকে একান্তে ডেকে বললাম, ডাকাতি সম্বন্ধে কিছু সন্ধান পেয়েছি, তাই আপনাকে ডেকে পাঠিয়েছিলাম। কি সন্ধান বলো? তুমি না থাকলে ডাকাতেই আমি এতদিনে জাহান্নামে দিতাম। তা দিতেন, কিন্তু ডাকাত আপনাকে নিশ্চিন্তে থাকতে দেয় কোথায়? কেন কেন কি হয়েছে? আবার ডাকাতি হয়েছে নাকি? না, হয়নি, শিগগিরই হবে। কি করে জানলে? কোথায় কোথায় ডাকাতি হবে? তা এখনও জানতে পারিনি, তবে শিগগিরই যে ডাকাতি হবে সে খবর পেয়েছি। কি পেয়েছো? তাড়াতাড়ি বলো। সেই ঘোড়াটা একটা বেদে মেয়ের কাছে রয়েছে। আরে তাকে বেদেদের মেয়েই বা বলছে কেন, সে তো লোচনের স্ত্রী। তার কাছ থেকে লোচন চেয়ে পাঠিয়েছিল। তারপর? বটে, বেটাকে সেই সময় ধরতে পারলি ঠিক হতো। সন্ধান তো আর আগে থেকে পাইনি। যাই হোক, কাল সন্ধ্যায় ঘোড়াটা চড়াতে নিয়ে যাই বলেই একটা বেদের ছোড়া ঘোড়া নিয়ে চলে গেছে। নিশ্চয়ই লোচনের কাছেই গেছে। এই ঘোড়ার পেছনে যাওয়া উচিত ছিল। তুমি কখনো গোয়েন্দাতে পারবে না। না 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 না, গোয়েন্দাগিরি সহজ কাজ নয়, বড় কঠিন কাজ। হ্যাঁ, আপনার মতো সুদক্ষ বড় গোয়েন্দার কজনই বা হতে পারে। এই জন্যই তো আপনার এত নাম। তা তো বটেই, হ্যাঁ তা তো বটেই। যাই হোক, যখন লোচন ঘোড়াটা নিয়ে গেছে তখন শিগগিরই একটা ডাকাতি তো হবেই। মনে হচ্ছে তাই, কথাটা ঠিক। তবে প্রশ্ন হচ্ছে, কোথায় বেটারা এবার ডাকাতি করবে? তা আগে থেকে জানতে পারলে আমরা তো ধরতে পারতাম। সে কথা ঠিক। এখন মা গিয়ে সব কি সহজে বলবে? মতলব কি? সহজে কি আর বলে? কাল সে আমাকে ছোড়া মেরেছিল। হঠাৎ করে সরে না গেলে তো কালই আমার ভবলীলা শেষ হয়ে যেত। তাকে পুলিশে চালান করব বলায় সে ভয়ে ভয়ে সব কিছু বলে দিয়েছে। পুলিশে তো দিতেই হবে। খুন করতে উদ্যত হওয়া যা, খুন করাও তাই। চলো, আসামি চালান দেওয়া যাক। আসামি কোথায়? সে বেদেদের ডেরায় রয়েছে। ও হায় রে হায়, আমার কপাল! এমন আহাম্মকের সঙ্গে আমাকে কাজ করতে হচ্ছে। আর কি হয়েছে দারোগা সাহেব? কি হয়েছে? আমার মাথার মুন্ডু গেছে। এত বড় মামলাটা নষ্ট হয়ে গেল। সে এতক্ষণ তোমার জন্য বসে আছে। আরে না না, পালাবে না। আসুন, তাকে চালান দিয়ে লাভ নেই। তাতে ডাকাত ধরা যাবে না, বরং তারা আমাদের হাত থেকে পালাবে। সে যাতে ওখান থেকে আর কোনো ক্ষতি না করতে পারে, তার জন্য আমি তাকে এ দেশ থেকে বিদায় করে দিচ্ছি। এখনই রওনা করব। তার এক বোন ফায়দাবাদে থাকে, তাকে সেখানেই পাঠাবো। ফতে আলী বিস্মিত চোখে আমার দিকে এমনভাবে চেয়ে রইলেন যে আমি আর হাসি সামলাতে পারলাম না। হেসে উঠলাম। আমার নিজের জন্য দারোগা সাহেব, আমি কোনো মোকদ্দমা চালাতে চাই না। এ কথা তো আপনাকে অনেকবারই বলেছি। এতে আসল টাকা ধরা যাবে না। এই কথা ঠিক। হ্যাঁ, আমি আপনাকে বলেছি যে যেমন করেই হোক আপনাকে ডাকাত ধরিয়ে দেব। আমার সে বিষয়ে কোনো আশা নেই। দেখুন, এ বিষয়ে আমার খুব আশা আছে। যাক সে কথা। এখন তুমি আমাকে কষ্ট দিয়ে এখানে আনলে কেন? বেদেদের উপর আপনি বিশেষ নজর রাখবেন, এই উদ্দেশ্যেই আপনাকে এখানে এনেছি। এদের উপর তো পাহারা আছে। হ্যাঁ আছে, কিন্তু তারা মূর্খ। তারা এদের গোপন ব্যাপার কিছুই বুঝতে পারবে না। আমাকে খুলে বলো কি করতে হবে। আপনি দু একদিন এখানে থেকে নিজেই এদের উপর একটু নজর রাখুন। তারপর? আমার বিশ্বাস আজ রাতেই কোথাও ডাকাতি হবে। লোচন ঘোড়া নিয়ে গেছে। কাল রাতে যখন ডাকাতি হয়নি, তখন আজ রাতেই নিশ্চয়ই হবে। নিতান্ত না হলে দু একদিনের মধ্যে কোথাও না কোথাও তো হবেই। আপনি এখানে থাকলে সম্ভবত লোচনের কোনো সন্ধান পেতে পারেন। বেশ, তুমি কি করবে? আমি যাব কলকাতায়। কুঞ্জ সম্বন্ধে কিছু সন্ধান পেয়েছি, তারই তদন্ত করব। কথাটাকে আমি শুনতে পাচ্ছি না। আগে আমি জানতে পেরেছি যে কুঞ্জ বাঙালি মেয়ে। বেদেরা তাকে ছোটবেলায় চুরি করে এনেছিল। কি? নদিয়া জেলার কোনো এক গ্রাম থেকে। কুঞ্জের যখন 2 বছর বয়স তখন তাকে চুরি করে আনে এরা। এরা কে? ওই যে লোচন আর সেই মেয়েটা। খুব ভালো মামলা, অন্তত 10 বছর জেল হবে। আপনি এর জন্য কি তা চালান দেবেন? দেব না। তবে আমরা আছি কি জন্য? কোম্পানি বাহাদুর, তবে কি আমাদের রূপ দেখার জন্য টাকা দেন? আমি আর কিছু না বলে রাসমণিকে ফয়জাবাদ পাঠানোর জন্য তাকে কলকাতায় আনলাম। অমূল্যের কোনো বিশ্বাসী লোক দিয়েই তাকে পশ্চিমে পাঠানোটাই আমার ইচ্ছে। আমার পরিচিত কেউই ছিল না। পুলিশের লোকের সঙ্গে তাকে পাঠাতে আমার ইচ্ছে ছিল না।
আমাদের নৌকো বড়বাজার ঘাটে লাগলো। আমি রাসমণিকে নিয়ে ঘাটে নামলাম। রাসমণি সেখানে কাউকে দেখে বলে উঠল, এই যে আমার বোন। আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। ভাবলাম এই মেয়েটা নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে। আমি বললাম, তোর বোন তো ফয়জাবাদে। না না, ওই যে ঘাটে এক গলা জলে দাঁড়িয়ে আছে। এই বলে সে তাড়াতাড়ি সেদিকে ছুটল। আমি ভাবলাম এই মেয়েটা নিশ্চয়ই আমার হাত থেকে পালাচ্ছে। আমিও তার পেছনে ছুটলাম, কিন্তু দেখলাম সে সত্যি ঘাটে গিয়ে এক হাঁটু জলে নেমে দাঁড়ালো এবং তারপর কাউকে বহিন বহিন বলে ডাকতে লাগলো। রাসমণি বিস্মিত হয়ে বলল, বহিন এখানে? রাসমণি তাকে কী যেন বলে আমাকে দেখিয়ে দিল। তারপর তারা দুজনে আমার কাছে এলো। আমার বোন কোনো বাইজির সঙ্গে কলকাতায় এসেছে। তবে আমি কার সঙ্গে ফৈজাবাদে যাব? আমি তার কথার কোনো বিশ্বাসই করলাম না। সবে যে তার কৌশল তার বেশ স্পষ্ট বুঝলাম। আমি অন্য স্ত্রীলোকটির দিকে তাকিয়ে বললাম, এ তোমার বোন? হ্যাঁ, আমরা দুজনেই বোন। বোন লোচনকে বিয়ে করেছিল। আমার স্বামী মারা যাওয়ার পর থেকেই চাকরি করছি কোথায় চাকরি করো? এক বাইজির কাছে। সে বাইজির নাম কি? বাইজির নাম মনিয়া। এই নাম শুনে আমি বিস্মিত হলাম। এই নাম আমি কোথাও যেন শুনেছি, ঠিক মনে করতে পারছি না। কিছুক্ষণ পর আমার মনে পড়ল, মনিয়া, যাকে আমি চিনি, সে কি এই মানিয়া? আমি বললাম, তোমার বাইজি কি মুর্শিদাবাদ থেকে এখানে এসেছে? হ্যাঁ, আমরা আবার 2-1 দিনের মধ্যেই ফয়জাবাদে ফিরে যাব। তাহলে আমি এদের সঙ্গেই যাব। মুর্শিদাবাদ থেকে যদি মনিয়া বাইজি এসে থাকে তবে তার সঙ্গে আমার আলাপ আছে। চলো তার বাড়ি। সে যদি বলে যে তোকে সঙ্গে করে ফয়জাবাদ নিয়ে যাবে, তাহলে তোকে তার বাড়িতেই থাকতে দিতে পারি, নইলে আমি ছাড়তে পারি না। আমি 2-1 দিনের মধ্যেই ফয়জাবাদে ফিরে যাচ্ছি, একেও সঙ্গে নিয়ে যাব। তা যদি হয়, তা আপনি যদি বলেন, তবে আমি একে আপনার কাছে রেখে যেতে পারি। এ আমার দাইয়ের বোন, আমি একে না রাখলে আর কে রাখবে দেখি? ফয়জাবাদে যখন যাচ্ছে তখন আর বদলোকের সঙ্গে মিশবে না। তাহলেই হলো। বসুন, তামাক খান। এখন একটু কাজ আছে, মাফ করবেন, অন্য সময় দেখা করব। এই বলে আমি মনিয়ার বাড়ি থেকে বের হলাম। একজন বড় জমিদার অনেক টাকার গহনা নিয়ে হুগলিতে আসবেন, এই খবর আমরা নানা লোক দিয়ে চারদিকে ছড়িয়ে দিয়েছিলাম। আমি অমূল্যর বাড়িতে গিয়ে সব কথা খুলে বললাম। ঠিক হলো পরের রাতেই হুগলির মাঠে জমিদার সেজে ফাঁদ পাতা হবে। সব আয়োজন পাকাপাকি করে আমরা দুজনে রওনা দিলাম। আমরা সঙ্গে কিছু খাবার নিয়েছিলাম। এক পুকুর পাড়ে বসে সেটা খেয়ে নিলাম। তারপর একটি গাছের তলায় বসে রাতের অপেক্ষা করতে লাগলাম। অমূল্য বলল, রাতে লড়াই লাগতে পারে, তাই এখন একটু ঘুমিয়ে নিলে কিন্তু মন্দ হয় না। সে শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল, কিন্তু আমার চোখে ঘুম ছিল না। নানা দুশ্চিন্তায় মনটা অস্থির হয়েছিল। যদি ডাকাত না আসে, তাহলে অমূল্যের ঠাট্টার বিদ্রূপ সহ্য করা যাবে না। ক্রমে সন্ধ্যা নামল। ঠিক করা জায়গায় গিয়ে পালকির কাছে পৌঁছলাম। রাত প্রায় 9টা বাজে। আমরা পালকিতে উঠতেই 4 জন বাহক জোরে জোরে হাঁকডাক করতে করতে ছুটে গেল। আমি বললাম, অমূল্য, তুমি ওই দিকটা দেখো, আর আমি এই দিকটা নজর রাখছি। আমাদেরই তো নজরে রাখা হবে, এখন এলেই হয়। আসবেই, আর এলে আগে ঘোড়াগুলোকেই গুলি করব। ঘোড়া পড়লে ডাকাত আর পালাতে পারবে না। দেখি কাল নেমির লঙ্কা ভাগ হয় কি না। হঠাৎ একটা ঝাঁকুনি দিয়ে পালকিটা থেমে গেল। তীক্ষ্ণ স্বরে মানিয়াবাইজি চিৎকার করে উঠল, টাকা কড়ি যা আছে তাড়াতাড়ি দাও, নইলে গুলি করব। আমি মুখ বাড়িয়ে দেখলাম এক বিশাল কালো ঘোড়ার ওপর একজন লোক, মুখ ঢাকা, 2 হাতে 2টো পিস্তল, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। বাহকেরা ভয়ে জমে গেছে। আমি চিৎকার করে অমূল্যকে ধাক্কা দিতেই পালকি থেকে লাফিয়ে নামলাম। সঙ্গে সঙ্গে ঘোড়া লক্ষ্য করে গুলি ছুড়লাম। অমূল্যও অন্য দিক দিয়ে নেমে গুলি চালালো। আমাদের নামতে না নামতেই আরোহী ঘোড়ার মুখ ঘুরিয়ে মাঠের দিকে ছুটল। আমরাও পিছু নিলাম। গুলি লেগেছিল কিনা বুঝতে পারিনি,
পাগলের মতো দৌড়তে দৌড়তে বারবার গুলি ছুড়লাম, আর শেষে একসময় স্থির হয়ে লক্ষ্য করে গুলি চালালাম। এবার গুলিটা ঠিক লাগলো। ঘোড়া হঠাৎ লাফিয়ে একটা বিকট শব্দ করে আরোহী সহ মাটিতে পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে দেখি ঘোড়া মারা গেছে আর আরোহী অচেতন অবস্থায় পড়ে রয়েছে। মুখের আবরণ সরে গেছে। অন্ধকারে মুখটা চিনতে পারলাম। এ তো পরিচিত মুখ। এ অবস্থায় তাকে যে কখনো দেখবো এটা তো স্বপ্নেও ভাবিনি। এ তো মানিয়া বাইজি। অমূল্য হাঁপাতে হাঁপাতে এসে বলল, ধরেছ? অমূল্য, এ কোনো পুরুষ নয়, মহিলা। মহিলা? দেখো, ডাকাত মানিয়া বাইজি। অমূল্যর মুখ দেখে তো আমি হতবাক। আমরা দুজনেই কিছুক্ষণ কথা বলতে পারলাম না। যে ডাকাতির জন্য সারা বাংলা তোলপাড়, যে কারণে সন্ধ্যার পর লোকজন বাইরে বেরোতে ভয় পেত, সে কিনা একজন নারী। আর এই সেই বিখ্যাত মানিয়া বাইজি। তার নাচ গান রূপে ধনী সমাজ মোহিত হতো। আমরা মৃত ঘোড়াটাকে সরিয়ে মানিয়াকে টেনে বের করলাম। তার জামার বোতাম খুলে কোলে নিলাম। অমূল্যকে জল আনতে পাঠালাম। জল ছিটাতেই কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরল। চোখ খুলে মৃদু হেসে বলল, আপনি বাজি জিতেছেন, আপনারই জয়। অমূল্য পালকি নিয়ে এলো। খুব সাবধানে তাকে শুইয়ে আমরা হাসপাতালে নিয়ে গেলাম। রাত প্রায় 1টা। ডাক্তার দেখে বললেন, 2-1 ঘন্টা বাঁচতে পারে, মেরুদণ্ড ভেঙেছে। ম্যাজিস্ট্রেটকে খবর দিন যদি কিছু বলতে চায়। আমরা বাইরে বসে রইলাম। কিছুক্ষণ পর ম্যাজিস্ট্রেট এলেন। আমরা ভেতরে গিয়ে দেখি মানিয়া চোখ বুজে শুয়ে রয়েছে। দেখে মনে হয় যেন ইতিমধ্যেই মৃত্যুর দ্বারে পৌঁছে গিয়েছে। ডাক্তার মনিয়াকে জোর করে ব্র্যান্ডি খাওয়ালেন। একটু পর সে চোখ মেলল। তারপর আমাদের দিকে তাকিয়ে বলল, আপনারা আমাকে অনেক অনেক যত্ন করেছেন, আপনাদের কাছে ঋণী রইলাম। তুমি নিজের ইচ্ছে ডাকাতি করতে? তুমি তো স্ত্রীলোক, রূপ আছে বড় বাইজি, শুনেছি নাচে অনেক টাকা জোগাড় করতে, তবে এভাবে ডাকাতি কেন? তুমি বুঝবে না। কর্মফল, ভাগ্য, সবই এই। তারপর যা বলার বলো। আমি কে জানি না, আমার বাপ মাকে তাও জানি না। লোচনের স্ত্রী রাসমণি, সে আমায় দাইয়ের বোন, ছোটবেলায় আমাকে চুরি করে আনে। লোচন আমাকে ফয়জাবাদে এক হিন্দুস্থানির কাছে বেচে দেয়। সেই হিন্দুস্থানি আমাকে নাচ গান শিখিয়ে বাইজি বানায়। সেই সময় আমি একজনকে ভালোবাসি, কিন্তু হিন্দুস্থানি আমার উপরে রেগে যায়। একদিন সে লোকটি গোপনে দেখা করতে এলে হিন্দুস্থানি লাঠি মারে, মারামারি হয়। হিন্দুস্থানি মারা যায়। শুধু ভিকরাজের নামে তার এক বন্ধু ব্যাপারটা জানতে পারে। তারপর থেকে সে আমাদের দুজনকে এই খুনের দায়ে ধরিয়ে দেওয়ার ভয় দেখাতে থাকে। আমি রোজ রোজগার করতাম, সে সব নিত, তবু সন্তুষ্ট হতো না। এই দুরাত্মার জন্য কত যন্ত্রণা পেয়েছি ভগবানই জানেন। সব টাকা দিয়েছি, তবু সে আরও চাইতো। যা পেত জুয়ায় উড়িয়ে দিত, আবার টাকা চাইতো। সে ভিকরাজ দ্বীপান্তরে গেছে। কি ভয়ানক লোক সে! এমন মেয়েকে সে ডাকাত বানিয়েছে। শেষে ভিখিরাজি এই ডাকাতির মতলব করে। যিনি আমাকে মানুষ করিয়াছিলেন, ছোটবেলায় ঘোড়া চড়া শিখিয়েছিলেন। আমি ভালোভাবেই চড়তে জানতাম। ভিকরাজ একদিন বলল যে চল, বাংলায় কয়েকদিনে অনেক টাকা আনা যাবে। দিনে নাচ গান আর রাতে ঘোড়ায় চলে ডাকাতি। আমি বুঝিনি। তখন সে বুঝিয়ে বলল যে আমি খবর রাখবো কোনো বড় লোকের কখন গয়না নিয়ে যাবে। তুমিও বাইজি হয়ে খবর পাবে। লোচন দল নিয়ে বাংলায় যাবে। তাকে একটা সাদা ঘোড়া দেব, তারপর রং বদলে কালো করবে। তুমি মুখোশ পরে 2 হাতে 2টো পিস্তল নিয়ে পালকির ওপর ঝাঁপাবে। ভয়ে তারা গয়না ফেলে দেবে। গয়না মাটিতে পুঁতে রেখে চটির ঘটির তলার চিহ্ন লিখে আসবো।
আমি মারোয়ারি ফেরিওয়ালা সেজে গিয়ে তুলে আনবো। তুমি আবার বাইজি হয়েই থাকবে, কেউ সন্দেহ করবে না। শুনে আমি তো হতবাক হয়ে গেছিলাম। মনিয়ার কথা শুনে হাবড়ার ডাকাতির কথা মনে পড়ল। বুঝলাম রাতে ডাকাতি করে ভোরে বাইজি সেজে পালকিতে করে কলকাতায় ফিরত। এখন বুঝলাম সে আগেই জানতো যে আমি রাসমণিকে কলকাতায় আনছি, তাই ইচ্ছে করে দাইকে ঘাটে পাঠিয়েছিল। সব আগে থেকেই ঠিক করা, আমি কিছুই বুঝিনি। আমি প্রথমে রাজি হইনি, তখন সে পুলিশের ধরিয়ে দেওয়ার হুমকি দিল। বলল ধরিয়ে দিলে যাকে ভালোবাসি তারও ফাঁসি হয়ে যাবে। আমি আরও দ্বীপান্তর। শেষে বাধ্য হয়ে বাংলায় এসে ডাকাতি করতে রাজি হলাম। সে যেখানে পাঠিয়েছে, লোচন দল নিয়ে সেখানে ডেরা ফেলেছে। আমাকে ঘোড়া দিয়েছে, এই পর্যন্তই। এ কথা বলে মনিয়া চোখ বুঝল। মুহূর্তে মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তারপর অদ্ভুত এক জ্যোতি ফুটে উঠল। ডাক্তার দৌড়ে এসে নাড়ি দেখলেন, তারপর বললেন, শেষ। আমরা ভীষণ ভারাক্রান্ত মনে হাসপাতাল থেকে বেরোলাম। এমন বেদনা জীবনে কখনো পাইনি। লোকে যাই বলুক, আমি মনিয়াকে মর্দা ফরাসে পোড়াতে দেব না। কেউ কাঁধ দিক বা না দিক, আমি কাঁধে করে তাকে সৎকার করব। আমার চোখে জল এলো। বললাম, আমিও তো পাষাণ নই। ম্যাজিস্ট্রেট সৎকারের অনুমতি দিলেন। পুলিশকে প্রয়োজনীয় সাহায্যের নির্দেশনাও দিলেন। আমরা হুগলির ঘাটে নিয়ম মতো সেই পিতৃমাতৃহীনা হতভাগিনীর দেহ চিতায় সমর্পণ করলাম। স্নান শেষে অমূল্য বলল, মনে হয় আগের জন্মে আমাদের কেউ ছিল, নইলে এমন করে কি জীবনে জড়িয়ে যায়? আমি আর কিছু বলতে পারলাম না। মন অদ্ভুত শূন্য হয়ে গিয়েছিল। ফিরে আসতে আসতে দেখি দ্বারকা ফতে আলী লম্বা পা ফেলে হাসতে হাসতে এগিয়ে আসছেন। হ্যাঁ ভাইয়া, প্রতিজ্ঞা রাখলে, ডাকাত ধরলে, কিন্তু শেষে মাঠেই মারা গেল। তুমি কি ভেবেছিল ডাকাত মনিয়া বাইজি? হ্যাঁ, তা ঠুংরিতে আমি একেবারে মুজে গিয়েছিলাম। আমার তখনকার অবস্থা তার বাচালতার বিরক্তি লাগছিল। চুপ করেছিলাম। তিনি অমূল্যকে আবার বললেন যে মুসলমানকে কবর না দিয়ে পোড়ালে কাজটা কিন্তু ঠিক হলো না। অমূল্য বলল, আস্তে, মনিয়া বাইজি ছিল ঠিকই, কিন্তু সে হিন্দুর মেয়ে। হিন্দুই তাকে মানুষ করেছিল। যাক, শেষে মরে গেল। এমন ডাকাতকে আদালতে দাঁড় করাতে পারলাম না। হাজার লোক দেখতে আসতো, তবে প্রধান দুটোকে ধরেছি। ফতে আলী ছাড়া কার সাধ্য ছিল? হ্যাঁ, দুটো? আর কে? ভাবলে আমি শুধু ফর্সি টানি। হ্যাঁ, চোখ বুঝেও দেখি। একজন ভিকরাজ, দ্বিতীয় লোচন। লোচন ধরা পড়েছে? কাল রাতে। কিভাবে? বাইজিকে ধরা সহজ, আসল বদমাস ধরা বাহাদুরি। বেদেদের নজরে রেখেছিলাম। লোচন ঘোড়া পৌঁছে লুকিয়েছিল। সময় মতো বাইজি ফিরল না, ঘোড়াও না। ভাবলো হয়তো ডেরায় গেছে। তখন রাতের অন্ধকারে ডেরার দিকে এলো, ভেবেছিল সবাই ঘুমিয়ে। তারপর? সে জানতো না একজন জেগে আছে। কে? সে হীরের টুকরো, তোমার কুঞ্জ। কুঞ্জ দেখে বরকন দাসদের খবর দেয়। তারা গিয়ে পিছমোড়া করে বেঁধে ফেলে। তারপর আমার কাছে এনে দিয়েছিল। আমি 101টা লাথি মেরেছি। তাহলে আপনি নিজে ধরলেন কোথায়? আমি ধরিনি, তুমি ধরেছ। না, আমি কেন? কুঞ্জই তো ধরেছে। আমি চন্দননগরে না থাকলে ধরা পড়তো? ইনি থাকতে বলেছিলেন বলেই তো ছিলেন। তোমার মতো আহম্মক দুটো নেই। আপনার মতো বুদ্ধিমান আর কয়জন আছে? হ্যাঁ, এখনো ঠিক পথে এসেছ। জহুরি জহর চেনে। আমি তাকে যথেষ্ট চিনতাম বলেই কোনো রাগ করলাম না। তবে মাঝে মধ্যে ভাবতাম ফতে আলীর এত নাম হলো কিভাবে। একদিন তার অধস্তন কয়েকজন পুলিশকে জিজ্ঞাসাবাদ করেছিলাম। তারা উত্তর না দিয়েই কপালে হাত ঠেকিয়ে দিয়েছিল। বেদেরা যে দুটো মেয়ে চুরি করে এনেছিল, এক হতভাগিনী রূপ, যৌবন আর গুণ থাকা সত্ত্বেও সংসারের চক্রে পড়ে পিষ্ট হয়ে গেল। হয়তো আগে খবর পেলে কেউ তাকে বাঁচাতে পারত, কিন্তু দুঃখ করে আর কি হবে, অদৃষ্ট। যা হওয়ার তাই হয়েছে, নইলে সে মাতৃকুল থেকেও অপহৃত হতো না।
দূর থেকে বোধহয় কুঞ্জ আমাকে দেখছিল। সে ডেরা থেকে এগিয়ে এলো। মনিয়ার ডাকাতির কথা সে শুনেছে। সে এসে বলল, মুনিয়া ডাকাতি করতো এ কি ভেবেছিল? তুমি তাকে চিনতে? পশ্চিমে থাকাকালে সে প্রায়ই আমাদের ডেরায় আসতো। তুমি কিছু জানতে না? না, কখনো সন্দেহ হয়নি। আহারে, এত কম বয়সে মারা গেল। তবে ভালোই হয়েছে, নইলে তো জেলে যেতে হতো। কুঞ্জ, তোমার মতো তাকেও লোচন চুরি করে এনেছিল। ভাগ্যে যা লেখা আছে তার কে খণ্ডাবে। আমি বুঝলাম তার খুব কষ্ট হচ্ছে। আর কিছু না বলে ফিরে এলাম। রাস্তায় এসে দেখলাম সে এখনও পাষাণের মতো দাঁড়িয়ে রয়েছে। আমার মুখ দেখেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক, অমূল্য কিছু জিজ্ঞাসা করলো না। আমরা নীরবে নৌকায় উঠলাম। সারা রাত পথে কোনো কথা হয়নি। বাড়িতে পৌঁছে অমূল্য বলল, এখন কি করবে? আজ রাতেই রওনা হব। কোথায়? মুর্শিদাবাদ? না, ওই নদে জেলায়, নদিয়াতে। গ্রামে গ্রামে খোঁজ নেব কার মেয়ে হারিয়েছে। তোমার এত ঘোরা লাগবে না। সাগরডাঙ্গায় আনন্দকুমার মিত্রের বাড়িতে যাও। তিনি আর তার স্ত্রী মারা গেছেন প্রায় 10-12 বছর আগে, আর তখনই তার 2 বছরের মেয়েও হারিয়ে যায়। প্রমাণ হবে কেমন করে? তখনকার লোকেরা আছে, দেখলেই চিনবে। 2 বছরের শিশুকে 15 বছরের মেয়ের সঙ্গে মিলিয়ে চিনবে কেউ? কোনো না কোনো চিহ্ন তো থাকবেই। আমি সেদিনই সাগরডাঙ্গা গেলাম। অমূল্যের আত্মীয় আমাকে সাদরে গ্রহণ করলেন। সব শুনে বললেন, ও আমার খুড়তুতো ভাই। মেয়ের শোকে স্বামী আর স্ত্রী দুজনেই মারা যায়। বাড়ির সামনে খেলছিল, হঠাৎ হারিয়ে যায়। অনেক খোঁজ হয়েছিল। আনন্দ সম্পত্তি রেখে গেছে। মেয়ে পেলে সব তারই। কিন্তু প্রমাণ? সে সবসময় আমার ঘাড়ে থাকতো, দেখলে তো চিনবই। একবার পড়ে টান ভুরুর ওপর কেটে গিয়েছিল। নাম কি ছিল? সুষমা। আমি তাকে নিয়ে কলকাতায় ফিরলাম। পরদিন চন্দননগরে গেলাম। তিনি কুঞ্জকে দেখেই চিনলেন, সেই সুষমা। ডান ভুরুর ওপর দাগও আছে। নীলরতনবাবু মুর্শিদাবাদ থেকে এলেন। অমূল্যের কথা নাই বা বললাম। শেষ পর্যন্ত কুঞ্জও হার মানল। কেউই আর কোনো আপত্তি করল না, বরং উৎসাহই দিল। সব থেকে বেশি উৎসাহ পেলেন ফতে আলী। হাসি ঠাট্টায় তিনি বাড়ি মাথায় তুললেন। অমূল্যের বাড়িতে তার স্ত্রী নিজ উদ্যোগে এই বিয়ের সব আয়োজন করলেন। সমাজ একটু ভ্রুকুটি করেছিল বটে, কিন্তু আমি ভেবেছিলাম সমাজে সুন্দর হৃদয়ের থেকে সুষমার হৃদয়ের অনেক বেশি শক্তি। লোচন ও ভিকরাজ দুজনেই দ্বীপান্তরে গেছে। তাদের পাপের প্রায়শ্চিত্ত হয়েছিল কিনা কে জানে। তবে আমি এখন বৃদ্ধ। কুঞ্জ অর্থাৎ সুষমা হাতে লোহা আর স্মৃতিতে সিঁদুর পরে এখনও আমার জীবনে অমৃত ঠেলে দেয়। আর দেখুন, আমার পৌত্র পৌত্রী দৌহিত্র সবাই মিলে কি আনন্দে খেলছে। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।